ওকে, তো আমাদের প্রথম চ্যাপ্টার যেটা আমার কাছে তোমরা পড়বে সেটা হচ্ছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এটা ইউনিট 3 অ্যান্ড ক্লাস 11 এর এই পোর্শনটা থেকে কিন্তু নিটে যথেষ্ট প্রশ্ন আসে, যেগুলো আমরা পরে ডিসকাস করব। কিন্তু সবার আগে যেটা আমাদের দেখার সেটা হচ্ছে কি এই পার্টিকুলার ইউনিটটাতে আমাদের তিনটে ভাগ আছে। সেই ভাগগুলো কিরকম? একটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম চ্যাপ্টার যেটা আজকে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে গিয়ে ইউনিট অফ লাইফ, মানে সেল নিয়ে জাস্ট সেলের বেসিক্স গুলো পড়বো। সেল হয়ে যাওয়ার পর আমরা পড়বো হচ্ছে বায়োমলিকিউলস, তারপরে লাস্ট আমরা পড়বো হচ্ছে সেল সাইকেল এন্ড ডিভিশন। কি কিরকম ভাবে রয়েছে এই জিনিসটা আমি একটুখানি হালকা করে বলি। কেন ডিভিশনটা এরকম? প্রথমে আমরা সেল নিয়ে দেখবো, মানে সেলের টাইপস, সেল মানে কি, এগুলো বুঝবো, সেল থিওরি, আস্তে আস্তে এগুলো সবগুলো বুঝবো। এবং সেটা বোঝার পর আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি যে সেলের মধ্যে কি কি আছে, মানে সেলের কম্পোনেন্টস কি। আমি যদি বলি সেলের কম্পোনেন্টস কি, আমরা জানি যে সেলের মধ্যে সেল অর্গানেলস থাকে। সেলের অর্গানেলস গুলো, আচ্ছা আমি সবার আগে এটা বলবো যে আমাদের যে লিভিং অর্গানিজম সেটা বেসিক্যালি একটা মানে কমেমোরেশন অফ, বলতে পারি আমরা অনেকগুলো সেল নিয়ে মিলিয়ে একটা অর্গান তৈরি হয়। সেই অর্গান থেকে অর্গান সিস্টেম এবং অনেকগুলো অর্গান সিস্টেমকে মেলালে একটা লিভিং অর্গানিজম, যেমন হিউম্যান বিং আমাদের এক্সাম্পল। তাহলে সব এটা খুব কমন একটা জিনিস, এটাতে এক্সপ্লেন করার সেরকম কিছু নেই, যেহেতু আমরা স্টার্ট করছি, এটা একটা প্রথম ক্লাস বা একটা ইন্ট্রোডাকশন ক্লাস, সেই কারণে আমি একটু বেসিকটা ঝালিয়ে নিতে চাই। প্রথমে আমাদের আসে হচ্ছে গিয়ে কি সেল। সেল থেকে কি হয়? টিস্যুস। টিস্যুস থেকে কি হয়? অর্গানস। অর্গানস থেকে কি হয়? অর্গান সিস্টেম। এবং অর্গান সিস্টেমের পর একটা কমপ্লিট হিউম্যান বিং বলি বা অন্য কোনো ম্যামল বলি, মানে মেন কথা হচ্ছে যে একটা গোটা অর্গানিজমকে পাওয়ার আগে আমাদেরকে এই এতগুলো স্টেপ ভেঙে তবে ফাইনালি একটা কমপ্লেক্স স্ট্রাকচারে, এই সেল স্ট্রাকচারটা একদম সিম্পল, সবচেয়ে সিম্পল স্ট্রাকচার। আর যখন এইটা হয়ে যায়, এই স্টেজে যখন আমরা পৌঁছে যাচ্ছি, একটা গোটা অর্গানিজম যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন ব্যাপারটা অনেকটা কমপ্লেক্স। তাহলে সিম্পল টু কমপ্লেক্স, এই যে এই পুরো গোটা ঘটনাটা ঘটছে তার মূলে রয়েছে কে আছে? সেই মূলে হচ্ছে আমাদের সেল। তাই জন্য সেলকে বলা হয় বেসিক ইউনিট অফ লাইফ। জাস্ট একটা এক্সাম্পল ধরে নাও, যেমন ধরো একটা বাড়ি বানাতে ইটের প্রয়োজন হয়, অনেকগুলো ইট মিলে, ইট সিমেন্ট বালি অনেক রকম আলাদা আলাদা কম্পোনেন্টস মিলিয়ে কিন্তু ফাইনালি একটা বাড়ি তৈরি হয়। তাহলে আমি যদি এক একটা ব্রিককে সেল হিসেবে ধরি, আর ফাইনালি যদি আমি আমার বডিটাকে হাউসের সাথে কম্পেয়ার করি আর ব্রিকটাকে সেলের সাথে কম্পেয়ার করি, তাহলে কি রকম দাঁড়ালো? একটা সেল ইজ ইকুয়াল টু একটা ব্রিক, আর একটা গোটা বডি ইজ ইকুয়াল টু একটা বাড়ি। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে সেল হচ্ছে গিয়ে একদম বেসিক সিম্পল স্ট্রাকচার, যেটা থেকে ফাইনালি একটা কমপ্লেক্স স্ট্রাকচারে গিয়ে পৌঁছয়। এখন আমাদের মনে হতেই পারে যে আচ্ছা কেন কেন ব্যাপারটা এরকম, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম, এত কিছুর কি দরকার ছিল? কেন মানে সিঙ্গেল সেল হয়ে সে একাই কেন কাজ করলো না? কেন তার এত আবার মানে টিস্যু মানে কি? টিস্যু মানে তো সেলের অনেকগুলো সেল একসাথে মিলে টিস্যু হয় আমরা জানি, আবার অনেকগুলো টিস্যু একসাথে মিলে অর্গান হয়, আবার অনেকগুলো অর্গান মিলিয়ে কিন্তু অর্গান সিস্টেম হয়, এবং ডিফারেন্ট অর্গান সিস্টেমে ডিফারেন্ট কাজ হয়। এগুলো আমরা জানি, এগুলো আমরা ছোটবেলাতে ক্লাস 10-এ 8, 9, 10-এ আমরা এগুলো পড়ে এসেছি। তাহলে সেল কেন এতগুলো জিনিস ভেঙে এসে ফাইনালি এই কমপ্লেক্স স্ট্রাকচারটা আসতে চাইলো, যেখানে ওর অপশন ছিল যে শুধু একটি সেল হয়েই ও কিন্তু বাকি যাবতীয় যা যা কাজ আছে সেগুলো করতে পারতো, কিন্তু সেটা কিন্তু হলো না। এটা কিন্তু নেচারের রুল, ঠিক আছে? কখনো একটা কেউ মানে একজন দিয়ে কিন্তু কোনো কাজ হয় না, সব সময় একটা গ্রুপ ওয়ার্ক দরকার হয়, টিম ওয়ার্ক দরকার হয়। সিমিলারলি
সিমিলারলি সেলের ক্ষেত্রেও তাই। একটা সেল অনেকগুলো ফাংশন একসাথে করতে পারবে না, একটাই সেল কিন্তু ডাইজেশন করতে পারবে না, একটাই সেল কিন্তু রেসপিরেশনের জন্য রেসপন্সিবল হবে না, একটাই সেল কিন্তু ব্রেনের নিউরাল সিস্টেম বানাতে পারবে না। তাই এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ অর্গান সিস্টেম, এই যে অর্গান সিস্টেম কথাটার মধ্যে কে কে আসছে, ডাইজেস্টিভ সিস্টেম আসছে, এখানে আমি একটুখানি মার্ক করে দিতে পারি। এই যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, এক্সক্রিশন সিস্টেম আছে, মেমরি মানে ব্রেন সিস্টেম রয়েছে, ডিফেন্স সিস্টেম রয়েছে, রিকগনিশন সিস্টেম রয়েছে। এতগুলো ফাংশন কিন্তু একটা সেলের দ্বারা সম্ভব না। সেল কি করে, একটা খুব ভালো কথা আছে, সেল হচ্ছে কম্পার্টমেন্টালাইজ করে। কম্পার্টমেন্টালাইজ করা মানে কি, মানে ও ভাগ করে দেয়, নিজের কাজটাকে ভাগ করে নেয়। এই যে সেলের ভেতরেও যদি আমরা দেখি, সেলের ভেতরে সেলের অর্গানেলস থাকে। আমি একটু আগে বাড়ছি এখান থেকে। সেলের মধ্যে থাকে হচ্ছে সেল অর্গানেলস। এক তো সেল নিজে কাজ করে না, একা কাজ করে না, তার উপরে সেলের কম্পোনেন্টস যদি আমরা সেলের কনস্টিটিউয়েন্টস নিয়ে যদি ভাবি, তাহলে সেখানে আসে সেল অর্গানেলস। সেল অর্গানেলস অনেক ধরনের আছে, লাইসোজোম আছে, ভ্যাকিউলস আছে, নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, এগুলো প্রত্যেকের নিজস্ব নিজস্ব ফাংশন রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে ডিফারেন্ট মানে সেল অর্গানেলের মানে সেলের মধ্যেও যে সেল অর্গানেলস গুলো রয়েছে তাদেরও কিছু স্পেসিফিক ফাংশন রয়েছে। স্পেসিফিক ফাংশন থাকে বলেই এটাকে আরেকটা কম্পার্টমেন্টালাইজেশনকে আরেকটা ভাবে বলা যেতে পারে যে সেল যেটা করে, সেল হচ্ছে ডিভিশন অফ লেবার করে। ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার মানে কি? ডিভিশন অফ লেবার মানে হচ্ছে সেল নিজের কাজটাকে ভাগ করে নেয়। এক্স্যাক্টলি একটু আগেই যে কথাটা আমি বলছিলাম যে নিজে একটা একা গোটা কাজটাকে করার চেয়ে ইটস বেটার টু give some kind of responsibilities to other people as well, so that সবাই একসাথে মিলে একটা কোনো কাজকে সম্পূর্ণ করতে পারে, সবার গোলটা এক। যেমন ধরো এই আমাদের ইনস্টিটিউট, আমরা একটা কাজ করছি, আমরা সব ফ্যাকাল্টিরা মিলে একটা কমন গোলে পৌঁছতে চাই যাতে তোমরা সবাই ভালোভাবে নিটটা উতরোতে পারো। এক্স্যাক্টলি সেলেরও তাই কাজ। যে কোনো সেল, যে কোনো অর্গানিজমের যে সেলস গুলো থাকে তাদের প্রত্যেকের কাজটা হচ্ছে যাতে বডি ফাংশনিংটা সবার ঠিকঠাক থাকে, তাই তো? এবার সেইটা যদি করতে হয় তাহলে আমাদেরকে এবার সেলের মলিকিউলার বেসিসটাতে যেতে হবে। সেলের মলিকিউলার বেসিস বলতে, আচ্ছা আমি এগুলো একটু রিমুভ করব, জায়গাটা একটু ক্লিন করব। আশা করি তোমরা কপি করে নিয়েছো যেগুলো কপি করার। এখানে একজন সায়েন্টিস্টের কথাও বলা হয়েছে, আমি তার ব্যাপারেও একটু বলবো। তার কারণ তোমাদের জানা উচিত যে ইম্পর্টেন্ট ডিসকভারি যেগুলো হয় সেগুলো কিভাবে হয়। যদিও এই পার্টিকুলার টপিকটা হয়তো আমরা পরের চ্যাপ্টারে পড়বো বায়োমলিকিউলসে। সেলের কনস্টিটিউয়েন্টস মানে সেলের ভেতরে প্রোটিন, কার্বোহাইড্রেটস, ফ্যাটস এভরিথিং কিন্তু প্রেজেন্ট থাকে, কিন্তু এইগুলো আমরা জানলাম কিভাবে, এই ব্যাপারটাতে আমাদেরকে একটু ফোকাস করতে হবে। কিছু সায়েন্টিস্ট রয়েছে যারা বছরের পর বছর এগুলোর উপরে রিসার্চ করেছে, গবেষণা করে তারপরে জানতে পেরেছে যে ও আচ্ছা আচ্ছা এই প্রোটিনটা এই পার্টিকুলার কাজটা করে, আচ্ছা এই পার্টিকুলার কার্বোহাইড্রেট তাহলে এনার্জি সোর্স। এইরকম ভাবে করতে কিন্তু অনেক সময় লাগে এবং এইটা একটা বিশাল বড় ফিল্ড, যেটা না থাকলে কিন্তু আমরা আজকের এই ক্লাসটাই করতে পারতাম না, ঠিক আছে? তো একটা যেমন আমি এখানেই এনসিইআরটি এর বইতে একটা খুবই রেনাউন্ড সায়েন্টিস্টের কথা বলা হয়েছে। সেই
ভদ্রলোক একটা পার্টিকুলার প্রোটিন যেটাকে বলা হয় কোলাজেন, কোলাজেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রোটিন। কোলাজেন প্রোটিনের কাজটা হচ্ছে বেসিক্যালি ও না একটা হিট তৈরি করে, মানে আমাদের যে সেলের তো একটা মানে ওর তো থাকার একটা জায়গা দরকার, মানে ওকে তো একটা কিছুর উপরে বেস করে বাঁচতে হবে, সেলকেও তো কিছু নিউট্রিশন পেতে হবে, না হলে ও বাঁচবে কি করে। তো এই যে কোলাজেন যে প্রোটিনটা, এ হচ্ছে গিয়ে একটা লেয়ার মতো বানায়, বা একটা বলতে পারো এটাকে বলা হয় নিশ, সেল নিশ বলে। নিশ কথাটার মানে যদি তোমরা জানো, নিশ মানে একটা জায়গা বা একটা এনভায়রনমেন্ট যার উপরে সেল বাঁচতে পারে। তো কোলাজেন একটা ভীষণ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেটা এই সেলকে বাঁচতে বা সেলকে গ্রো করতে, সেলকে মানে এরপরে আমরা পড়বো সেল ডিভিশন, সেল প্রলিফারেশন, এই কথাগুলোতে আসবো, এগুলোর মানে আলাদা আলাদা করে বুঝবো। মোট কথা সেলের মানে সেল যাতে ভালো থাকে, সেল যাতে হেলদি থাকে, সেই জন্য অনেক, শুধু একা কোলাজেন থাকে না, আরো অনেক রকমের মলিকিউলস থাকে, অন্য রকমের কম্পাউন্ডস থাকে, তারা একটা এমন জায়গা বানায় যাতে সেলরা আরামসে নিজেদের জায়গায় গ্রো করতে পারে, ছড়াতে পারে, ডিভাইড করতে পারে এবং নিজেদের ফাংশনালিটি মেনটেন করে। একা একটা সেল যেটা না করতে পারে, অনেকগুলো সেল মিলে সেটা কিন্তু করতে পারে। তাই জন্য যখন সিঙ্গেল সেল থাকে তখন সেটাকে বলা হয় ইউনিসেলুলার। ইউনি মানে সিঙ্গেল, আর যখন মোর দ্যান ওয়ান থাকে, মোর দ্যান ওয়ান সেলস যেমন আমাদের শরীরে আছে, তখন সেটা হচ্ছে মাল্টিসেলুলার। ইউনিসেলুলার অর্গানিজমসও কিন্তু হয়, মাল্টিসেলুলার যেমন আমরা চোখে দেখতে পাই, ইউনিসেলুলার যেহেতু সিঙ্গেল একটা সেল যেহেতু, তাই অনেক সময় আমরা দেখতে পাই না, সেই ধরনের সেলগুলোকে দেখার জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট বা আলাদা অ্যাপারেটাসের দরকার হয়, সেটাকে বলা হয় মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ কেন? কেন কি রেঞ্জটা, মানে এই যে সিঙ্গেল সেলের যে সাইজটা, সেই সাইজ রেঞ্জটা হচ্ছে মাইক্রোনে। তো যদি মাইক্রন রেঞ্জে হয় তাহলে কি আমাদের পক্ষে সেটা খালি চোখে দেখা সম্ভব? একেবারেই সম্ভব না। তাই জন্য আমাদের দরকার হয় মাইক্রোস্কোপ। সেল যখনই আমরা পড়ি তার সাথে মাইক্রোস্কোপটা একেবারে জুড়ে জুড়ে থাকে। সেলকে প্রথম ভিজুয়ালাইজই করা হয়েছিল মাইক্রোস্কোপে, ঠিক আছে? সেটা একটা ভালো দারুণ গল্প, তাতে আমরা আস্তে আস্তে আসবো। এখনো অবধি সেরকম ইম্পর্টেন্ট বলতে প্রথম হচ্ছে কি সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম, সেখান থেকে একটা গোটা লিভিং অর্গানিজম। এটা আমি একটা ইম্পর্টেন্ট কথা বললাম। কিভাবে তার মানে বুঝতে পারছি আমরা যে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স স্ট্রাকচারে পৌঁছতে পারলাম, সিঙ্গেল সেল থেকে কমপ্লেক্স স্ট্রাকচারে পৌঁছলাম। এবং এটাও জানলাম যে একটা সেল যেটা না করতে পারে সেটা মাল্টিপল সেলস মিলে করতে পারে এবং তাদের নিজস্ব নিজস্ব ফাংশন হয়, তাই প্রত্যেকটা সেল ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং এটাও জানলাম যে আমি যদি ব্রড ক্লাসিফিকেশন এরকম ভাবে করি যে আমার অর্গান সিস্টেমটার আন্ডারে সবচেয়ে স্মলেস্ট ইউনিট সেল, তাহলে আবার সেলের ভেতরটা ভাঙি, মানে সেলকে যদি আমরা ব্রড করে দেখি, তার ভেতরে যে জিনিসগুলো রয়েছে অর্গানেলস গুলো, তাদের আবার কিন্তু স্পেসিফিক ফাংশনস রয়েছে, তারা প্রত্যেকে নিজস্ব নিজস্ব কাজ করতে সক্ষম। তাহলে বড় সেন্সে যদি বলি, তাহলে আমাদের শরীরটাকে ভাঙলে একটা সিঙ্গেল সেল পাবো, আবার একটা সিঙ্গেল সেলকে ভাঙলে তার মধ্যে আমরা অনেকগুলো অর্গানেলস পাবো, যেই অর্গানেলসের স্পেসিফিক ফাংশন রয়েছে। এইটা হচ্ছে এখন অবধি মেন কথা, মূল বক্তব্য। এবং তার সাথে জানলাম যে সেলের টাইপস হয়, সেল ইউনিসেলুলার হতে পারে, তার মানে সিঙ্গেল সেলড অর্গানিজম যারা, তাদেরকে ইউনিসেলুলার অর্গানিজম বলে, আর যাদের মোর দ্যান ওয়ান সেলস, যেমন আমরা, আমাদের ক্ষেত্রে মাল্টিসেলুলার। ইউনিসেলুলারের এক্সাম্পল হতে পারে ব্যাকটেরিয়া। আমরা আসছি সেগুলোতে, আস্তে আস্তে আমরা আসবো। আর জানতে পারলাম যে কেন আমাদের মাইক্রোস্কোপের প্রয়োজন হয়, বা মাইক্রোস্কোপ কথাটার মানে কি। মাইক্রন রেঞ্জে যেহেতু সেলের সাইজ হয়, চোখে দেখা যায় না, যে কোনো মাইক্রন রেঞ্জে যদি কোনো অর্গানিজম হয় সেটা খালি চোখে দেখা যায় না, তাই
রেজলিউশন লেন্স থাকে, সেই সবের থ্রুতে কিন্তু খুব সহজেই আমরা ইউনিসেলুলার অর্গানিজমকে দেখতে পাই। এই হচ্ছে গিয়ে মেন বক্তব্য। এবার একটু আগে বাড়বো। দেখো, এনসিইআরটি বই পড়তে ভালো না লাগলেও ওরা কিন্তু খুব সুন্দর করে একটা জিনিস করে, সেটা হচ্ছে কি ওরা টপিক গুলোকে ভাগ করে দেয়। প্রথম দেখো 8.1 এ বলেছে হোয়াট ইজ আ সেল, তাহলে আমাদেরকে জানতে হবে হোয়াট ডু উই মিন বাই সেল। নেক্সট আসছে সেল থিওরি, তারপরে একটা ওভারভিউ, তারপরে আসবে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক অর্গানিজমস। তো সবার আগে আমরা স্টার্ট করব সেকশন 8.1 দিয়ে, সেটা হচ্ছে কি হোয়াট ইজ আ সেল। ইউনিসেলুলার অর্গানিজমস কেপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স মানে এরা একা বাঁচতে পারে। এদের এই যে সেলস এর মধ্যে যে সেল অর্গানেলস রয়েছে এবং সেল অর্গানেলস এর ডিফারেন্ট ফাংশনস রয়েছে, সেটাই অ্যাকচুয়ালি ডিটারমাইন করে যে সেল কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি সাস্টেন করবে। ঠিক আছে, একটা তাহলে প্রথম পয়েন্ট আমাদের গেল ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, এন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে পারফর্মিং দ্য এসেনশিয়াল ফাংশনস অফ লাইফ। সেলের অর্গানেলস প্রত্যেকটা নিজস্ব ফাংশন, তাদের নিজস্ব ফাংশন রয়েছে এবং প্রত্যেকটাই আমাদের কিছু না কিছু কাজে আসে, এবং তারা যদি সবাই ইকুয়ালি হেলদি হয় বা ইকুয়ালি ঠিকভাবে নিজেদের ফাংশনটাকে পারফর্ম করতে পারে, তাহলে আমাদেরও ওভারঅল বডি ফাংশন নরমাল থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা, আমি তো বলছিলাম একটু আগে যে সায়েন্টিস্টদের নাম, একটু আগে প্রোটিন কোলাজেনের কথাটা আমি বললাম বটে, পুরো কথাটা শেষ হলো না। একজন সায়েন্টিস্ট আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্টই আছেন যে ট্রিপল হেলিক্স স্ট্রাকচার অফ কোলাজেনটাকে ডিসকভার করেছিল, তার জন্য সে নোবেল পুরস্কারও পেয়েছিল। ওপরেই দেখবে একজন সায়েন্টিস্টের নাম লেখা রয়েছে, জি.এন. রামাচন্দ্রন। এই জি.এন. রামাচন্দ্রন ভদ্রলোক, ইনি কিন্তু একটা বিশাল মাপের কাজ করে গেছেন। সেটা হচ্ছে এই যে প্রোটিন আর এই যে ট্রিপল হেলিক্স কথাটা আমি ইউজ করলাম, মাথায় আসছে হয়তো যে কি এই ট্রিপল হেলিক্স আবার কি কথা। ব্যাপার হচ্ছে যে আমরা যখন বায়োমলিকিউলস চ্যাপ্টারটা পড়ব তখন আমরা আরো ডিটেইলসে বুঝতে পারবো যে প্রোটিনের না অনেক রকমের কনফর্মেশন হয়। কনফর্মেশন মানে কি, পাতি কথায় বলা যেতে পারে স্ট্রাকচার। যেমন জ্যামিতিতে ট্রায়াঙ্গেল হয়, স্কোয়ার হয়, গোল হয়, এরকম যে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার, সেরকম প্রোটিনের এক্স্যাক্টলি এইগুলো না হলেও এদের সিম্পল, তারপরে তোমার সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি, তারপরে কোয়াটার্নারি স্ট্রাকচার হয়। এই সিম্পল থেকে কোয়াটার্নারির দিকে এগোলে স্ট্রাকচারটা অবভিয়াসলি অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। তো এই প্রোটিনের যে ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার হয়, স্ট্রাকচার বলে এটাকে, বা আরো ভালো ভাষায় বলা হয় কনফর্মেশন। তো স্ট্রাকচার বা কনফর্মেশন অফ প্রোটিনটা অ্যাকচুয়ালি অনেকটাই বেশি ইম্পর্টেন্ট ইন সেন্স অফ মলিকুলার বায়োলজি। সেটা একটা ব্রাঞ্চ অফ বায়োলজি। কেন না, এই প্রোটিনের স্ট্রাকচারটা ঠিক আছে না ভুল আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে তাদের ফাংশনালিটি। মানে প্রোটিন যদি শেপটা বা স্ট্রাকচারটা যদি মেনটেন না করে, তাহলে একটা ডিসফাংশনাল প্রোটিন আমাদের শরীরের ভেতরে ঘুরছে, সেলের ভেতরে ঘুরছে সাপোজ, তাহলে সেই সেলটা ডিসফাংশনাল। সেলের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমাদের প্রোটিন। এবার প্রোটিনটাই যদি ডিসফাংশনাল হয়, তাহলে ন্যাচারালি সেটা সেলকে হার্ম করবে, সেলটা ঠিকভাবে কাজ করতে পারবে না। এবং সেল যদি ঠিকভাবে কাজ না করতে পারে, তাহলে অফকোর্স আমাদের বডি ফাংশনেও কোনো না কোনো একটা কিছু প্রবলেম ধরা পড়বে। এই যে ডিফারেন্ট কাইন্ড অফ রোগ আমরা শুনে থাকি, সেগুলো কিন্তু তাদের যদি তোমরা
কম্পোনেন্টের ডিসফাংশনালিটির কারণে কিন্তু ডিজিজটা হয়েছে। আমরা প্রোটিন নিয়ে এই জন্য এখন কথা বলছি কেন কি আমি পার্টিকুলার এই ভদ্রলোকের কথা বলছি, জিএন রামাচন্দ্রন। ইনি বিশাল বড় সায়েন্টিস্ট। ইনি পিএইচডি করেছেন কেমব্রিজ ইউনিভার্সিটিতে। লাইনাস পলিং এর সাথে প্রোটিনের কনফর্মেশন কিভাবে বার করতে হয় সেইটা নিয়ে রিসার্চ করেছিলেন। প্রোটিনের কনফর্মেশন আমাদের শুনতে খুব এরকম লাগছে ট্রিপল হেলিক্স স্ট্রাকচার, কিন্তু এই জিনিসটা অবধি আসতে কিন্তু বহু বছর ওনার লেগেছিল। এবং উনি একটা পার্টিকুলার প্লট বলে যেটাকে বলা হয় রামাচন্দ্রন প্লট। রামাচন্দ্রন প্লট is the plot which helps in determining the structure of protein. রামাচন্দ্রন প্লটটাই অ্যাকচুয়ালি বলে দেয় যে একটা প্রোটিনের স্ট্রাকচার বা কনফর্মেশন ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে, এইবার এটা বললাম একটা এক্সাম্পল। ট্রিপল হেলিক্স স্ট্রাকচারটা যেমন একটা বেশ কমপ্লেক্স স্ট্রাকচার। ডাবল হেলিক্স স্ট্রাকচার ডিএনএ এর হয়। ডিএনএ টিএনএ সব আমরা পড়বো। ডিএনএ হচ্ছে কি সেলের আরেকটা কম্পোনেন্ট, ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, জেনেটিক মেটেরিয়াল যেটা ইনহেরিটেড হয় ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। এগুলো আমরা সবই পড়বো বা অলরেডি হয়তো তোমরা পড়েছো। ট্রিপল হেলিক্স স্ট্রাকচারটা একটা জাস্ট কনফর্মেশন যেটা কোলাজেনের মধ্যে, কোলাজেন প্রোটিনের মধ্যে পাওয়া যায়। তো সেইটা এই জিএন রামাচন্দ্রন কিন্তু আবিষ্কার করেছিলেন। আমি এটা এই জন্যই বলছি কেন কি নিটের প্রশ্নেতে অনেক সময় সায়েন্টিস্টের নাম দিয়েও প্রশ্ন আসে, এবং রামাচন্দ্রন প্লট কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে প্রোটিনের কনফর্মেশনাল চেঞ্জ বা প্রোটিনের স্ট্রাকচার ঠিক আছে না ভুল আছে, বা প্রোটিন রিলেটেড কোনো স্ট্রাকচারাল বায়োলজি বলে এটাকে, মানে প্রোটিনের স্ট্রাকচার নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে প্রোটিন স্ট্রাকচার ঠিক আছে না ভুল আছে আমি বুঝবো কি করে, তাহলে তোমাকে বলতে হবে যে উইথ দ্য হেল্প অফ রামাচন্দ্রন প্লট। রামাচন্দ্রন প্লট এই জন্যই কেন কি সায়েন্টিস্টের নাম রামাচন্দ্রন ছিল। আশা করি এটা বোঝা গেছে। এবার একটু আবার সেই জায়গাটাতে ফিরে যাই যেটা আগে পড়াচ্ছিলাম। একটা তো আমি অলরেডি বলে দিলাম, এই দুটো মনে রাখতে হবে তোমাদেরকে, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স এন্ড পারফর্মিং দ্য এসেনশিয়াল ফাংশনস অফ লাইফ। এটা যে কোনো ইউনিসেলুলার অর্গানিজম বা একটা অর্গানিজম যাদের সেল আছে তাদের কিন্তু এটা মানে এইটাই এনশিওর করে যে একটা অর্গানিজমকে আমরা লিভিং বলবো নাকি ডেড বলবো। ঠিক আছে, তার ফাংশনালিটির উপর, তার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, তার এসেনশিয়াল ক্ষমতা, তার ক্যাপাবিলিটি অফ পারফর্মিং আ পার্টিকুলার ফাংশন, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে সবটাই। আচ্ছা, নেক্সট এবার আসছি যে একটু আগেই বলছিলাম যে মাইক্রোস্কোপ ছাড়া তো আমরা সেল দেখতে পারবো না চোখে, একটা সিঙ্গেল সেলকে দেখতে পারবো না অন্তত। তাহলে সেই ক্ষেত্রে ইনি হচ্ছেন নেক্সট ভদ্রলোক যার নাম আমাদেরকে ভীষণ ভালোভাবে মনে রাখতে হবে। অ্যান্টন ভন লিউয়েনহক ফার্স্ট স এন্ড ডেসক্রাইবড আ সেল। অ্যান্টন ভন লিউয়েনহক লোকটি বড়ই ইন্টারেস্টিং পার্সোনালিটি ছিলেন। তিনি নিজে মাইক্রোস্কোপ বানাতেন। পুকুরের জল কালেক্ট করে সেই জলটাকে আন্ডার মাইক্রোস্কোপ রেখে উনি ডিফারেন্ট কাইন্ড অফ অর্গানিজমস দেখতে পেয়েছিলেন। তো সেই জন্য অ্যান্টন ভন লিউয়েনহকের কিন্তু একটা বিশাল বড় রোল আছে এই যে এই সেল নিয়ে এত মাথা ব্যথা এখন আমাদের। উনি না থাকলে আমরা জানতেই পারতাম না এরকম কিছু জিনিস অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। তো হি ওয়াজ লাইক দ্য ফার্স্ট, মানে এই ধরনের সায়েন্টিস্টদেরকে পায়োনিয়ার বলা হয়, পায়োনিয়ার সায়েন্টিস্ট। ঠিক আছে, এবং তারপরেই দেখো যেই সেল ডেসক্রাইব হয়ে গেল সঙ্গে সঙ্গে সেল অর্গানেলও ডেসক্রাইব করে ফেললেন একজন, রবার্ট ব্রাউন। সে কি ডিসকভার করলেন? সেলের একটা অর্গানেল, খুব ইম্পর্টেন্ট অর্গানেল, নিউক্লিয়াস ডিসকভার করে ফেললেন। তাহলে সবার প্রথমে আমাদের আসছে কে? অ্যান্টন ভন লিউয়েনহক। একটুখানি ভালো করে স্পেলিংটা দেখবে, LEEUWENHOEK, অ্যান্টন ভন লিউয়েনহক। নেক্সট হচ্ছে
ইনি কি করলেন, ইনি হচ্ছে ফার্স্ট স এন্ড ডেসক্রাইবড এ লাইভ সেল। নেক্সট কেম রবার্ট ব্রাউন। এ সেল দেখেছিল আর এ কিন্তু সেলের ভেতরে নিউক্লিয়াস দেখেছিল, গুলোলে চলবে না, মনে রাখতে হবে। অ্যান্টন ভন লিভেনহক ফার্স্টে ডেসক্রাইব করেছিলেন সেল, এন্ড তারপরে ডেসক্রাইব হলো সেলের ভেতরের একটি অর্গানেল, ইম্পর্টেন্ট অর্গানেল, সেটা হচ্ছে নিউক্লিয়াস, সেটা ডেসক্রাইব করলেন রবার্ট ব্রাউন। The invention of the microscope and its improvement leading to electron microscope. আচ্ছা, মাইক্রোস্কোপেরও অনেক টাইপ হয়। মাইক্রোস্কোপ সিম্পল ইনভার্টেড মাইক্রোস্কোপ হয়, সিম্পল কম্পাউন্ড মাইক্রোস্কোপ হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপ হয়, আরো আজকাল অনেক রকমের মাইক্রোস্কোপ তৈরি হচ্ছে। ইলেকট্রন মাইক্রোস্কোপেরও আবার টাইপ আছে, একটাকে বলা হয় স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, আর একটাকে বলা হয় ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। এতটা ডিটেইলসে তোমাদের লাগবে না, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ আর নরমাল কম্পাউন্ড মাইক্রোস্কোপের ডিফারেন্সটা হচ্ছে রেজোলিউশন। রেজোলিউশন কথাটার মানে আশা করি একটু হলেও তোমরা বোঝো। যদি ফোন অনেক ধরনের ঘেটে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে সেখানে অনেক ক্যামেরা থাকে, অনেক ধরনের ক্যামেরা থাকে। কোনোটার লেন্স থাকে একটু বেশি হাই ম্যাগনিফিকেশনের, সেটার কি হয় ছবি বেশি ক্লিয়ার হয়। যেটার কম ম্যাগনিফিকেশন সেটা আমরা ওই মেগাপিক্সেল দিয়ে বুঝতে পারি, তো যেটার কম সেটা কম রেজোলিউশন, সেটা কম পরিষ্কার ছবি। তাহলে রেজোলিউশন মানে কতটা ভালো আমরা দুটো পয়েন্টকে সেগ্রিগেট করতে পারছি, পাশাপাশি দুটো পয়েন্টকে কত ভালো আমরা ডিস্টিংগুইশ করতে পারি, তার উপরে ডিপেন্ড করে ক্ল্যারিটি, এবং তার উপরে ডিপেন্ড করে আমরা কত ভালো দেখতে পাচ্ছি ইমেজটাকে। ঠিক আছে, তো ইলেকট্রন মাইক্রোস্কোপ আবার মাইক্রোস্কোপের কমপ্লেক্স ভার্সন। তো যেমন সেল থেকে আমরা দেখছি যে একটা গোটা অর্গানিজম হচ্ছে, সিম্পল থেকে কমপ্লেক্সে আসছে, সেরকম ন্যাচারালি মাইক্রোস্কোপ একটা অ্যাপারেটাস যেটা সেলকে দেখতে ইউজ করা হয়, সেটারও কিন্তু অনেকটা ভেঙেছে, ব্যাপারটা সিম্পল থেকে কমপ্লেক্স অবধি এসছে। The electron microscope is one such type of microscope which actually has a higher resolution, which will help you to look at the things that you want to see, these microscopic things in a better way, in a better resolution wala মানে থাকবে সবকিছু, সেই অবস্থায় তুমি দেখতে পাবে। তো এই গেল আমাদের ডিসকভারি অফ মাইক্রোস্কোপ, ডিসকভারি অফ সেল এন্ড ডিসকভারি অফ নিউক্লিয়াস হয়ে গেল, শেষ এখানে গল্প। এখানে প্রচুর এই চ্যাপ্টারটাতে প্রচুর সায়েন্টিস্ট এবং তাদের নিজস্ব নিজস্ব থিওরি, তাদের নিজস্ব কথাবার্তা অনেক কিছু আছে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কিছু করার নেই। অ্যান্টন ভন লিভেনহক যেমন আমি বলে দিলাম সেল ডেসক্রাইব করেছিল, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস। এবার আসছি আরেকজন সায়েন্টিস্টের কাছে, সে ইন 1838 ম্যাথিয়াস ক্লেডেন বলে একজন জার্মান বোটানিস্ট ছিলেন, examined a large number of plants and observed that all plants are composed of different kinds of cells which form the tissues of plant. বেশ ভালো কথা। যেমন ধরো আমি একটু আগে বলছিলাম ক্লাসের শুরুতে যে সব সেল কিন্তু একই ধরনের দেখতেও হবে না, আবার একই ধরনের কাজও করবে না। সিমিলারলি প্রথমেই তো আর হিউম্যান বিংসে চলে যায়নি সায়েন্টিস্টরা, প্রিমিটিভ অর্গানিজম দিয়ে সবসময় শুরু করা হয়, আর আমাদের চেয়ে গাছ অন্তত অনেকটাই বেশি প্রিমিটিভ। তো সেই কারণে গাছ দিয়ে শুরু করা হলো, গাছের সেলস দেখা হলো, এবং সেলস দেখতে গিয়ে দেখা গেল যে সেখানে ডিফারেন্ট কাইন্ডস অফ সেলস রয়েছে। Of course different kinds of cells থাকবে, because all the different kinds of cells have definite functions to perform. A single cell cannot perform all the functions, তাই জন্য different kinds of cells রয়েছে, এবং different kinds of cells থাকার ফলে different kind of tissues রয়েছে। different kind of tissues থাকলে কি হবে, different kind of functionality ও থাকবে। প্ল্যান্টের নিশ্চয়ই একটাই কাজ নয়, কে কোন সেলস ইনভলভ হচ্ছে রুট ফর্মেশন, সেখান থেকে রুট কি করে, রুট যে ওয়াটার অ্যাবজর্পশন করে, নিউট্রিশন অ্যাবজর্পশন করে। আবার কিছু কিছু সেলস আছে যারা শুট ফর্মেশন করে, স্টেম ফর্মেশন করে, তাদের কাজ হচ্ছে গিয়ে লিফের কাজ কি, ফটোসিনথেসিস, খাবার জোগাড় করা, সেই কাজগুলো। মানে আমি বলতে চাইছি যে যেমন প্রত্যেকটা সেল ডিফারেন্ট, প্রত্যেকটা সেলের কাজও ডিফারেন্ট, সেইটা প্রথম অবজার্ভ করেছিল ইন 1838 ম্যাথিয়াস ক্লেডেন, যে বলেছিল যে there are different kinds of cells and these cells together form tissues of the plant. ওকে, তাহলে আমাদের সায়েন্টিস্ট নাম্বার 3 হচ্ছে ম্যাথিয়াস ক্লেডেন।
ইনি কি বললেন? বললেন there are different kinds of cells. দেখেছিলেন কোথায়? প্লান্টসদের মধ্যে। ভালো কথা। এরপরে নেক্সট আরেকজন সায়েন্টিস্ট এলেন, তিনি হচ্ছেন থিওডোর সোয়ান। ফোর্থ আমি ওপরেই লিখছি, এটা তোমরা একটু কাইন্ডলি নোট করে নাও। 4 নম্বর সায়েন্টিস্ট হচ্ছে থিওডোর সোয়ান। ইয়ারটা খেয়াল করো, ম্যাথিয়াস ক্লেটন কিন্তু 1838 ছিল, এ তার পরের বছরে 1839 এ। Just after Matthias Claydon said that there are different kinds of plant cells, থিওডোর সোয়ান কি বললেন? উনি বোটানিস্ট ছিলেন, ইনি জুলজিস্ট। ইনি আবার বললেন যে there are different types of animal cells. বোঝা গেল? 1838 এ ম্যাথিয়াস ক্লেটন বললেন যে প্লান্টের মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ সেলস রয়েছে। থিওডোর সোয়ান জাস্ট তার পরের বছরেই আবার সেম জিনিসটা বললেন অ্যানিমাল সেলস এর ক্ষেত্রে, এবং তার সাথে উনি রিপোর্ট করলেন একটু এক্সট্রা একটা কথা বললেন, সেটা হচ্ছে উনি বললেন যে অ্যানিমাল সেলসে একটা আউটার প্রোটেক্টিভ লেয়ার থাকে বা আউটার লেয়ার থাকে, যেটাকে নাম দেওয়া হলো প্লাজমা মেমব্রেন। উনি এত নামঠাম দিয়ে যাননি, প্রোটেক্টিভ লেয়ার কি অত কথাও বলে যাননি, উনি জাস্ট এইটা অবজার্ভ করেছিলেন যে সেল যদি এরকম হয় তাহলে সেলের বাইরে একটা পাতলা লেয়ার, যদিও এটা পাতলা হলো না আঁকাটা, যাই হোক এই পাতলা লেয়ারটাকে বলা হলো প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, এটা যদি আমার সেল হয় তার বাইরে যে লেয়ারটা সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। He also concluded, based on his studies on plant tissues, that the presence of cell wall is a unique character of the plant cells. তো উনি কম্পেয়ার করার সময় ভালোভাবে কম্পেয়ার করলেন অ্যানিমাল এন্ড প্লান্ট সেলস এর, এবং উনি একটা ভালো কথা বলে গেলেন যে যদি আমাকে ডিস্টিংগুইশ করতে হয় বিটুইন প্লান্ট এন্ড অ্যানিমালস, তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে উড বি সেইং দ্যাট অ্যানিমাল সেলসে কোনো সেল ওয়াল থাকে না, cell wall absent in animal cells। সেটাই উনি বলেছিলেন যে cell wall is a unique character of the plant cells। বোঝা গেল? নেক্সট হচ্ছে সোয়ান proposed the hypothesis that the bodies of animals and plants are composed of cells and products of cells। এইখানে একটা বড় বড় ক্যাচ এসে গেল, প্রোডাক্টস অফ সেলস। সেল অবধি তো আবার ঠিক ছিল, আবার সেলের আবার কিসের প্রোডাক্ট? সেলের প্রোডাক্ট হচ্ছে সেল নিজেই। এইটা আমরা জাস্ট এর পরেই পড়বো যে সেলের এক নিজস্ব একটা ক্যারেক্টার হচ্ছে যে সেল একটা থেকে দুটো হতে পারে, দুটো থেকে চারটে হতে পারে, এইটাকে বলা হয় ডিভিশন, সেলের ডিভিশন। তো এই যে প্রোডাক্টস অফ সেলস বলছি সেটা সেল ইটসেলফই, তার সাথে আরো অনেক কিছু হয়, সেলের সেকেন্ডারি প্রোডাক্টসও হয়, বাট সেগুলোতে আমরা পরে যাব। আগে তো আমাদেরকে সেলের বেসিক থিওরিটা বুঝতে হবে, তারপরে তো আমরা আরো সেকেন্ডারি ব্যাপারগুলোতে যাব। তো ক্লেডন এন্ড সোয়ান যেহেতু প্রথম এই সেলের ব্যাপারগুলো বললেন, প্লান্ট অ্যানিমাল সেলস মানে যেগুলো আমরা নরমালি উই কাম অ্যাক্রস দিস সেলস, তো বা দিস অর্গানিজমস, প্লান্ট অ্যানিমাল অর্গানিজমস, এগুলোতে আমরা নরমালি এগুলো নিয়েই আমরা বেশি ভাবনা চিন্তা করতে পারি, বিকজ আমরা এগুলোকে বেশি চোখে দেখতে পাই। তো নেক্সট হচ্ছে গিয়ে উনি যেটা করলেন সেটা হচ্ছে এরা দুজন মিলে
ফর্মুলেট করলেন। এই যে সেল থিওরিটা, তার মধ্যে হচ্ছে গিয়ে একটা বড় বিষয় আসবে যে হাউ নিউ সেলস আর ফর্ম। সেল থিওরি স্ক্লেডেন এন্ড সোয়ান দুজন মিলে, এবার আমি আর একটু যাব, ফিফথ পয়েন্ট হিসেবে লিখবো ফিফথ পয়েন্ট হিসেবে আমি লিখবো যে স্ক্লেডেন and Swan, they together formulated cell theory. ভালো কথা। এবার সেল থিওরিটা কি সেটাতে যাব। সেল থিওরি থেকে প্রশ্ন আসে এবং সেখান থেকে জানার জায়গা রয়েছে। একটা তো আমি বললাম, ও দিস থিওরি ডিড নট এক্সপ্লেন হাউ নিউ সেলস আর ফর্ম, ওটা আবার একটু কমপ্লিকেটেড বা আবার আরেকজন সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন। কিন্তু সেল থিওরি একটা, যখন আমরা ইন জেনারেল যদি আমরা সামারাইজ করি, তাহলে প্রথম কথা হবে ওই all living organisms are composed of cells and the products of cells, and all cells arise from pre-existing cells থেকে, মানে ওই সেই মুরগি আর ডিমের গল্প যদি তোমরা জানো, তো কে আগে এসেছিল, মুরগি না ডিম? সেরকমই সেল কোথা থেকে এলো? সেল কিন্তু তখনই আসতে পারে যখন সেলের আগে অন্য কোনো সেল ছিল, ঠিক আছে? তো তাই জন্য সেল থিওরি ইজ ভেরি প্রিসাইজলি formulated as in 2 points. একটা হচ্ছে all living organisms are composed of cells and products of cells, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে all cells arise from pre-existing cells. এই দুটো কিন্তু ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। আর যেটা এক্সপ্লেন করেনি সেল থিওরি, সেটা হচ্ছে কি হাউ নিউ সেলস আর ফর্ম। এটা একটু কমপ্লিকেটেড, এটা পরে আমরা আসছি যে নতুন সেল, ওটা ওই সেল ডিভিশন পার্টটাতে আসছে, যে নতুন একটা সেল থেকে আরেকটা সেল হচ্ছে কিভাবে, সেটা আবার একটুখানি আলাদা এই টপিকটা থেকে, মানে সেল থিওরি টপিকটা থেকে একটুখানি বেরিয়ে গিয়ে পড়তে হবে, ওটা আস্তে আস্তে সেটাই যাব। মলিকুলার বেসিস বা মলিকুলার বায়োলজি ব্যাপারটাতে যখন ঢুকবো তখন আমরা বুঝতে পারবো এটার কমপ্লেক্সিটিটা কতটা। এখন জাস্ট সিম্পল ওপর যাচ্ছি, এখনো অবধি খুব সিম্পল জিনিস করেছি আমরা, সেলের ইউনিসেলুলার মাল্টিসেলুলার টাইপস এন্ড কিভাবে সেল দেখা যায়, মাইক্রোস্কোপ, কিছু সায়েন্টিস্টদের নাম, তাদের ইম্পর্টেন্ট ডিসকভারি এবং সেল থিওরি, এই অবধি আমরা এখনো অবধি পড়েছি। আচ্ছা, এইটা আমি 5 নম্বর পয়েন্ট বললাম। 6 নম্বর পয়েন্ট বা সায়েন্টিস্টদের ডিসকভারি along with their names বললাম। 6th পয়েন্টে আসবে আমাদের আরেকজন সায়েন্টিস্ট, রুডলফ ভার্চো। রুডলফ ভার্চো in 1855, বেশ অনেকটা গ্যাপ পরে, সোয়ান তো লাস্ট 1839 এ বলেছিল, 1838 এ, এবং মোটামুটি সেল থিওরিটাকে একটা শেপ দিয়েছিল। রুডলফ ভার্চো কি বললো? cells divided and new cells are formed from pre-existing cells. এই স্ক্লেডেন আর সোয়ান যেটা বলতে পারেনি, রুডলফ ভার্চো সেটাকে ডেসক্রাইব করলো। এন্ড ফাইনালি যখন এই সেল থিওরিটা, মানে আজকের ডেটে আমরা সেল থিওরি যেটা পড়ি, সেখানে ওই অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, সেখানে স্ক্লেডেন, সোয়ান এবং রুডলফ ভার্চোকে মিলিয়ে একটা গোটা পস্টুলেট বা দুটো সামারাইজড পয়েন্টস এসেছে। কিন্তু ইনিশিয়ালি স্ক্লেডেন এন্ড সোয়ান কিন্তু সেল ডিভিশন প্রসেসটাকে এক্সপ্লেন করতে পারেনি, সেটা আবার একটু কমপ্লেক্স বলে সেটা আবার আরেকজন সায়েন্টিস্ট অনেক বছর পর 1855 এ বললেন যে সেলস ডিভাইডেড এন্ড নিউ সেলস আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। এটাকে বলা হয় উনিসেলুলা ই সেলুলা। এর মানে হচ্ছে সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। তো এই ফাইনালি রুডলফ ভার্চো কি করলেন, ওই
ক্লেডেন আর সোয়ানের থিওরিটার সাথে নিজের ডিসকভারিটাকে মিলিয়ে মিশিয়ে ফাইনালি এই যে আজকের ডেটে আমরা যে এই দুটো পয়েন্ট পড়লাম যে অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস এন্ড প্রোডাক্টস অফ সেলস এন্ড অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, এইটাই আমাদের মডার্ন সেল থিওরি। এই অবধি এলো আমাদের সায়েন্টিস্টদের কন্ট্রিবিউশন, এবং তাদের এখনো অবধি তারা যা যা বুঝেছিলেন সেগুলোকে ওরা একদম সুন্দর করে নোট ডাউন করে নিল। নেক্সট হচ্ছে আচ্ছা, আমি একটা জিনিস দেখি যে আমাদের আচ্ছা এইটা হচ্ছে আমি একটুখানি জাস্ট হালকা করে বলবো যে এখনো অবধি আমরা কতদূর পড়লাম। সেল অ্যাজ বেসিক ইউনিট অফ লাইফ খুব সিম্পল ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করেছি যে সেল হাউ সেল ইজ লাইক আ ব্রিক অফ আ হাউস, একটা ছোট্ট ইউনিট এন্ড সেটা মিলিয়ে অনেকগুলো সেল মিলিয়ে ফাইনালি একটা হোল বডি অর্গানিজম হয়। তারপর কিছু মাইলস্টোনস এন্ড ডিসকভারি অফ সেলস, যে আমরা সায়েন্টিস্ট গুলোর নাম পড়লাম এবং তাদের ডিসকভারির ব্যাপারে পড়লাম, সেগুলো আমাদের ফার্স্ট পয়েন্ট কভার করে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি আমরা সেল থিওরি পড়েছি, এখনো অবধি এত দূর হয়েছে। এইবারে ওভারভিউতে যদি যাই, এবারে একটুখানি ডিটেলস মানে সেল এবং সেলের কম্পোনেন্টস সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এগুলো তোমরা যদি স্কুলে, এখন তো স্কুল নেই, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে অনিয়ন পেল বা হিউম্যান চিক সেলস মাইক্রোস্কোপের আন্ডারে দেখানো হতো। নিজেরাই নিজেদের সেলস কালেক্ট করতাম এবং সেগুলোকে মানে এগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে হতো। সেলের এই গালের দু সাইড থেকে সেল কভার স্লিপে নিয়ে, কভার স্লিপ এরকম ছোট গ্লাস কভার স্লিপস পাওয়া যায়, সেগুলো দিয়ে সেলের মানে সেল কালেক্ট করে, চিক সেলস কালেক্ট করে সেগুলোকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতাম। এবার এখানে আমরা অলরেডি একটা জিনিস আগের পড়া থেকে জানতে পেরেছি যে সেলের একটা আউটার লেয়ার হয়। টিপিক্যাল প্লান্ট সেলে ডিস্টিংক্ট সেল ওয়াল হয় অ্যাজ ইটস আউটার বাউন্ডারি এন্ড জাস্ট উইদিন ইটস সেল মেমব্রেন। মানে প্লান্ট সেলের ক্ষেত্রে হয় হচ্ছে এই যদি সেল হয় তার বাইরে একটা হালকা লেয়ার অফ প্লাজমা মেমব্রেন এন্ড দেন তার বাইরে একটা সেল ওয়াল। আর মানুষের সেলের ক্ষেত্রে যেটা হয়, বা সরি অ্যানিমাল সেলস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি সেল এন্ড সেলের বাইরে একটা থিন প্রোটেক্টিভ লেয়ার which is called the plasma membrane। অ্যাডিশনটা কি, প্লান্ট সেলের ক্ষেত্রে একটা সেল ওয়াল রয়েছে, দ্যাটস ইট। The cells of human cheek have an outer membrane as the delimiting structure of the cell। delimiting structure মানে হচ্ছে যে এইটাই হচ্ছে কি শেষ স্ট্রাকচার, এইটার মধ্যেই আমাদের মানে এই ভেতরেই এই প্লাজমা মেমব্রেনের মধ্যে সেলটা আবদ্ধ রয়েছে। Inside each cell is a dense membrane bound structure called nucleus। সেলের সেন্টার বা সেলের ভিতরে একটা ইম্পর্টেন্ট অর্গানেল থাকে যেটাকে আমরা নিউক্লিয়াস বলি, এবং সেই নিউক্লিয়াস কে ডিসকভার করেছিল না রবার্ট ব্রাউন। This nucleus contains chromosomes। নিউক্লিয়াসের ভেতরে আবার থাকে ক্রোমোজোম। এদেরকে এই টার্মগুলোকে মনে রাখতে হবে, বিকজ পরে আমরা যখন সেল ডিভিশন করব তখন আমরা দেখব যে কিভাবে নিউক্লিয়াস ডিভাইড করে, ক্রোমোজোমস ডিভাইড করে, কিভাবে সেপারেশন হয়, এগুলো আমাদেরকে পড়তে হবে। তো নিউক্লিয়াস কেন ইম্পর্টেন্ট দেখো, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমস থাকে এন্ড ক্রোমোজোমস এর ভেতরে জেনেটিক মেটেরিয়াল থাকে। জেনেটিক মেটেরিয়াল ইজ দ্য ওয়ান which I was talking about। যে জেনেটিক মেটেরিয়ালই কিন্তু ফাইনালি একটা প্যারেন্ট থেকে অফস্প্রিংস এর মধ্যে ট্রান্সফার হয়, মানে একটা ইনফরমেশন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার ট্রান্সফার হয় এন্ড সেটা ট্রান্সফার করতে কিন্তু হেল্প করে নিউক্লিয়াস। সুতরাং বোঝাই যাচ্ছে যে নিউক্লিয়াসের একটা বিশাল বড় ফাংশন রয়েছে। এই যে জেনেটিক মেটেরিয়ালটার কথা আমরা বললাম, এইটা নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে ডিএনএ।
ডিএনএ এর ফুল ফর্ম একটু মনে রাখতে হবে আপাতত, পরে একেবারে নিজেরাই মনে রাখতে পারবে, হই হই করে বলতে পারবে। ডিএনএ হচ্ছে ফুল ফর্ম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, deoxyribonucleic acid. DNA, D for deoxy, N for deoxyribo, D for deoxyribo, N for nucleic and A for acid. তো DNA হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। মোস্ট অফ দ্য কেসেস ইন প্লান্টস এন্ড অ্যানিমালস দেখা যায় ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। আচ্ছা, নেক্সট হচ্ছে cells that have membrane bound nuclei are called eukaryotic. আমরা শেষ সেকশনে পড়বো যে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক অর্গানিজম কি হয়। এখানে একটা হালকা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে যে যেসব সেলের নিউক্লিয়াসের বাইরে, আবার নিউক্লিয়াসের বাইরে যদি মেমব্রেন একটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। তো এই যদি মেমব্রেন বাউন্ড নিউক্লি হয় তাহলে তারা ইউক্যারিওটিক অর্গানিজমের পর্যায়ে পড়ে। আর যদি কোনো সেলের নিউক্লিয়াসের বাইরে কোনো মেমব্রেন বাউন্ড না হয়, তাহলে কোনো যদি মেমব্রেন না থাকে তাহলে তারা হচ্ছে প্রোক্যারিওটিক। In both prokaryotic and eukaryotic cells, a semi-fluid matrix called cytoplasm occupies the volume of the cell. এই বাকি যে পোরশনটা, এই যে আমি ডট 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 দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে ওই সেই সেমি ফ্লুইড ম্যাট্রিক্স যেটাকে সাইটোপ্লাজম বলে। তাহলে এখনো অবধি আমরা কি কি পড়লাম? ফার্স্টে পড়লাম প্লাজমা মেমব্রেন, তারপরে পড়লাম নিউক্লিয়াস, তারপরে পড়লাম নিউক্লিয়ার মেমব্রেন, আর এখন পড়ছি সাইটোপ্লাজম। হয়ে গেল। তো সাইটোপ্লাজমটাকে বলছে it occupies most of the volume of the cell. The cytoplasm is the main arena of cellular activities in both plants and animal cells. এই সাইটোপ্লাজমের মধ্যেই যত ঘটনা ঘটে, কোনো প্রোটিন সিনথেসিস, কোনো ফ্যাট ট্রান্সফার, কোনো প্রোটিন ট্রান্সফার, এভরিথিং হ্যাপেন্স উইদিন দিস সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে ফ্যাসিলিটেট করে পুরো অ্যাক্টিভিটি, সেলুলার অ্যাক্টিভিটিটাকে পুরোটাকে ও নিজের কন্ট্রোলে রাখে। মানে নিজের কন্ট্রোলে রাখাটা ভুল বলছি, সাইটোপ্লাজম হচ্ছে কি সেই জায়গাটা যেখানে সব রকমের সেলুলার অ্যাক্টিভিটিস কিন্তু ঘটে। এভরি সেলুলার অ্যাক্টিভিটিস টেকস প্লেস ইনসাইড দ্য সাইটোপ্লাজম। Various chemical reactions occur in it to keep the cell in the living state. এখানে কিছু কেমিক্যাল রিঅ্যাকশনস হয় এবং তার সাথে এই যে এই ফাংশন গুলো আমি বললাম যে ট্রান্সপোর্ট, তারপরে হচ্ছে গিয়ে এনার্জি প্রোডাকশন, এভরিথিং অকার্স ইনসাইড দ্য সাইটোপ্লাজম। তাই কিছু কেমিক্যাল রিঅ্যাকশনসও ঘটে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা সেল বায়োলজি পড়ছি সেখানে কিন্তু একটা অ্যামালগামেশন আছে সেলের বায়োলজি, সেলের ফিজিক্স, সেলের কেমিস্ট্রি, এভরিথিং ইজ ইন সেল বায়োলজি, ইজ আন্ডার সেল বায়োলজি ব্যানার। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে এই সব ধরনের সেলুলার অ্যাক্টিভিটিস দ্যাট হ্যাপেন্স ইজ ইনসাইড দ্য সাইটোপ্লাজম and this helps in keeping the cell in the living state. Beside the nucleus, the eukaryotic cells have membrane bound distinct structures called organelles. আমি বলছিলাম organelles এর কথা, তার এক্সাম্পলস দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর একটা নিজস্ব ফাংশন আছে, গলগি কমপ্লেক্সের আলাদা ফাংশন আছে, লাইসোসোমসের আলাদা ফাংশন আছে, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিজ, ভ্যাকিউলস সবার আলাদা আলাদা ফাংশন রয়েছে। এগুলো হয়তো তোমরা অলরেডি আগের ক্লাসে পড়েছো যে সেলের ভেতরে ক ধরনের অর্গানেলস হয় এবং তাদের কিছু কিছু ফাংশনসও তোমরা জানো। এখন আরো একটু ডিটেইলসে বলবো। দ্যাটস ইট। The prokaryotic cells lack such membrane bound organelles. আচ্ছা, ইউক্যারিওটিক সেলসে যেমন এতগুলো অর্গানেল রয়েছে, প্রোক্যারিওটিক সেলসে এই অর্গানেলস গুলো থাকলেও তারা কিন্তু কেউ মেমব্রেন বাউন্ড নয়। এইটাই ডিফারেন্স বিটুইন ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক। কোন সেল অর্গানেল প্রোক্যারিওটসদের ক্ষেত্রে মেমব্রেন বাউন্ড নয়। Ribosomes are non-membrane bound organisms found in all cells. Ribosomes আরেকটা হচ্ছে অর্গানেল, বাট এটা non-membrane bound এবং এটা is true for both prokaryotic and eukaryotic. That is why রাইবোসোমটাকে আলাদা রাখা হয়েছে। Ribosomes are non-membrane bound organelles found in
both eukaryotic and prokaryotic, and ribosomes are found not only in cytoplasm but also within two organelles. এটা একটা এক্সেপশন। আমরা ছোটবেলায় এটা অলরেডি পড়ে এসেছি যে রাইবোসোম সাইটোপ্লাজমে ছাড়া দুটো আরো জায়গায় পাওয়া যায়। নিজস্ব রাইবোসোম আছে এরকম দুটো জায়গা বা দুটো অর্গানেল হচ্ছে একটা প্ল্যান্টের মধ্যে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া and on rough endoplasmic reticulum। তাহলে রাইবোসোম একটা নন মেমব্রেন বাউন্ড অর্গানেল যেটা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক দু ক্ষেত্রেই পাওয়া যায়, কিন্তু সেখানে আমাদের এক্সেপশন কি হলো? এক্সেপশন হচ্ছে প্লান্ট সেলসদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের নিজস্ব রাইবোসোম থাকে, এবং অ্যানিমাল সেলসদের এবং তাছাড়া অ্যানিমাল সেলসের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া and on RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে RER ও বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া, রাফ ER and ক্লোরোপ্লাস্ট, এই তিনটে হচ্ছে গিয়ে পাওয়া, এদের তিনজনের মধ্যেও এই অর্গানেল গুলোর মধ্যেও কিন্তু নন মেমব্রেন বাউন্ড রাইবোসোমস ইন্ডিভিজুয়ালি পাওয়া যায় apart from what is present in the cytoplasm। ইউজুয়ালি যেটা সাইটোপ্লাজমে পাওয়া যায়, chloroplast in plant and mitochondria and rough endoplasmic reticulum in animals এও আলাদা করে নিজস্ব তাদের রাইবোসোম থাকে। বোঝা গেল? নেক্সট বলছে যে animal cells contain another non-membrane bound organelle called centriole, আরেকটা অর্গানেল। এইখানে যতগুলো পড়লাম মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডি, ভ্যাকিউলস, তাছাড়া অ্যাডিশনালি আমরা পড়ছি রাইবোসোমস, আর অ্যাডিশন পড়ছি হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের কাজ হচ্ছে ইট হেল্পস ইন সেল ডিভিশন। সেল ডিভিশন যখন পড়ব তখন আমরা সেন্ট্রিওলের রোলটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা যেটা আসবো সেটাকে বলছে যে সেটা আরেকটা কাইন্ড অফ বলতে পারো নতুন টপিক কি বলতে পারো, কারণ কি এতক্ষণ আমরা খুব বেসিক জিনিসপত্র বলছিলাম, এবার আস্তে আস্তে জিনিসগুলো কমপ্লেক্স হবে। অর্গানেলস বলেছি, অর্গানেলস এর কিছু ফাংশন বলেছি, এবার একটুখানি সেলের সাইজ নিয়েও বলবো। আমি অলরেডি একটা কথা বলেছিলাম যে সেলের সাইজ গুলো ভেরি করে, সাইজ, শেপ, অ্যাক্টিভিটি সবকিছু এদের আলাদা। and mycoplasma হচ্ছে কি smallest cell, mycoplasma is the smallest cell and only 0.3 micrometer in length হয়। তো প্লিজ নোট ইট ডাউন যে এখান থেকে প্রশ্ন আসে ভীষণ ভাবে। Mycoplasma till date known to be the smallest cell and a size হচ্ছে 0.3 micrometer। 0.3 micrometer ভাবা যায়? while the bacteria তার থেকে বড়, অফ কোর্স, তার লেন্থটা হচ্ছে ওই 3 to 5 মাইক্রো। তাহলে মাইকোপ্লাজমা হচ্ছে 0.3 মাইক্রোমিটার, আর ব্যাকটেরিয়া, টিপিক্যাল ব্যাকটেরিয়ারও বড় ছোট হয়, বাট ওই 3 to 5 মাইক্রোমিটার ইন সাইজ। আর the largest single cell is the egg of an ostrich। ওটা একটা সিঙ্গেল সেল, এটা হচ্ছে লার্জেস্ট। তাহলে স্মলেস্ট পড়লাম, ব্যাকটেরিয়াল লেন্থ জানলাম, আবার লার্জেস্টও পড়লাম। আর একটা হচ্ছে হিউম্যান ব্লাড সেলস 7 মাইক্রোমিটার। তাহলে ফোর্থ পয়েন্ট হচ্ছে রেড ব্লাড সেলকে আরবিসিস ও বলা হয়, যেটা লেন্থ হচ্ছে 7 মাইক্রোমিটার ইন ডায়ামিটার।
আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হিউম্যানের লিভিং অর্গানিজমস এর যে সব নার্ভ সেলস গুলো রয়েছে সেগুলো অ্যামং দি মানে দে আর ওয়ান অফ দ্য লংগেস্ট সেলস প্রেজেন্ট ইন আওয়ার বডি সিস্টেম। আর শেপ গুলো দেখো ডিস্ক লাইক হতে পারে, পলিগোনাল হতে পারে, কলামনার হতে পারে, কিউবয়েড হতে পারে, থ্রেড লাইক হতে পারে, ইরেগুলার শেপড হতে পারে। এবং এই যে শেপ গুলো এগুলো এমনি এমনি হয়নি, প্রত্যেকটা শেপের পেছনে কারণ আছে এবং কারণগুলো হচ্ছে এরা কি ধরনের কাজ পারফর্ম করে তার উপরে। পলিগোনাল, ডিস্ক শেপ, কলামনার, কিউবয়েড, থ্রেড লাইক এগুলো সবকটা নিজস্ব নিজস্ব কারণ আছে why they are like that and not something and not some other structure. Why like this? Why is the shape of this particular cell disc like? প্রত্যেকের নিজস্ব ফাংশনালিটির উপর ডিপেন্ড করে যে হাউ দে শুড লুক লাইক বা হাউ দে লুক লাইক। এখানে আমরা যদি 5 নম্বর, আচ্ছা এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, আমি একটু বলে দিই। এটা হচ্ছে আমাদের 5 নম্বর, নার্ভ সেলস আর লংগেস্ট সেলস। টাইপটা এখানে পরিষ্কার আমি মার্ক করে দিয়েছি, বাট উপরে খুব সুন্দর একটা ভিজুয়ালাইজেশন দেওয়া হয়েছে, ভিজুয়াল রিপ্রেজেন্টেশনও দেওয়া হয়েছে, যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে ডিফারেন্ট টাইপস অফ সেলস মানে শেপ অফ সেলস কি রকম হয়। দেখো রেড ব্লাড সেলটা কিন্তু রাউন্ড এন্ড বাইকনকেভ বা অনেকটাই বলতে পারো ডিস্ক শেপ। রাউন্ড এন্ড বাইকনকেভ, কনকেভ মানে হচ্ছে গিয়ে এরকম ভেতরের দিকে ঢুকে থাকে, আর কনভেক্স মানে হচ্ছে বাইরের দিকে বেরিয়ে থাকে। তো তাহলে রেড ব্লাড সেল বলছে বাইকনকেভ। দেখো এখানে একটা তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে একটু ভেতরের দিকে গর্ত হয়ে রয়েছে, প্লাস এটা রাউন্ড এন্ড শেপ এন্ড ইট ইজ কাইন্ড অফ ডিস্ক শেপ। হোয়াইট ব্লাড সেলস কে বলা হচ্ছে অ্যামিবয়েড। অ্যামিবয়েড মানে কি, এই যে দেখো এই যে এরকম এরকম প্রোট্রুশনস গুলো বেরিয়ে রয়েছে, এই যে দেখো শেপটা ভীষণই ইরেগুলার, এরা শেপ চেঞ্জ করতে থাকে, তাই অ্যামিবয়েড। কলামনার দেখো কলামস একদম প্যারালালি প্লেসড সেলস, লং এন্ড ন্যারো। নার্ভ সেলস কে লংগেস্ট সেলস এর তকমা দেওয়া হয়েছে, সেই জন্য দেখো এই সেলগুলো কতটা লম্বা। ট্র্যাকেট, ট্র্যাকেট আর মেসোফিল সেলস এগুলো দুটোই প্লান্ট সেলসে পাওয়া যায়। ট্র্যাকেটটা এলংগেটেড এর এক্সাম্পল আর মেসোফিল সেলসটা রাউন্ড এন্ড ওভাল এর এক্সাম্পল। এই হলো আমাদের different types of cells, different sizes of cells and the different shapes of cells that are found normally. তো এই গেল আমাদের আজকের টপিক। আমি জাস্ট একটা ছোট্ট করে আরেকবার আমাদের পিপিটিটা দেখবো যে আমরা কতটা কভার করলাম। সেল নাম্বারটা এখনো বলিনি, সাইজ এন্ড শেপ হয়ে গেছে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের একটা বেসিক আমরা আইডিয়া পেয়েছি, এরপরে তো আরো বিভিন্ন রকম জিনিসপত্র আছে পড়বই। ইউক্যারিওটিকের মধ্যে প্লান্ট সেল, অ্যানিমাল সেল এবং সেল অর্গানেলস এর যে ইআর, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোসোম, প্লাস্টিডটা প্লান্ট সেলস, এগুলো নিয়ে মানে এদের নামগুলো অন্তত আমরা এখন জেনেছি। এরপরে আমরা এদের ফাংশনালিটিস